গুড মর্নিং মাই সুইটহার্ট। উফ, তোমার নরম নরম কোমর আমার ভীষণ পছন্দ। এটা তো কোমর নয়, যেন একটা আস্ত তোলার বস্তা। এত সুন্দর মেথিন পেট কিভাবে তৈরি করেছ জান, বলো না। মন চায় সারাদিন এভাবে জড়িয়ে রাখে আর আদর করে। মুহূর্তেই যেন এশার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। কিসব লজ্জাজনক কথাবার্তা বলে আশির। তার মাথা ঠিক আছে নাকি? ঘুম না হবার জন্য কয়েকটি তার ছিঁড়ে গেছে। আশির যে কি বলছে সে খেয়াল স্বয়ং তারই নেই। আশিরের কথা তার নিজের কর্ণনালীতে পৌঁছানোর সাথে সাথে ঘুমের রেশ কেটে গেল। আশিরের মনের কথা ভুল করে মুখে প্রকাশ হয়ে গেছে। এশা প্রত্যুত্তরে কিছুই বলছে না, কিভাবে বলবে? লজ্জারাজে এশাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। আশির দীর্ঘশ্বাস নিয়ে এশার কোমর ছেড়ে দিল। কোল থেকে উঠে এশা অস্বস্তিতে দাঁড়ালো। এশার মুখে লজ্জার আভা দেখা যাচ্ছে। আশির দেখেও না দেখার ভান করে কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেল। ঘুমন্ত অবস্থা আমাকে চোখ দিয়ে গেলে খাওয়ার কারণ কি বেবি গার্ল? এশা মিনমিনিয়ে জবাব দিল। উম এমন কিছু না। তাছাড়া আমি আপনাকে গিলে খেতে যাব কেন? আপনি কি কোনো খাবার? তার মানে আমি কোনো সুস্বাদু খাবার হলে তুমি আমায় খেয়ে ফেলতে? এম আই রাইট বেবি গার্ল? এনিওয়ে, বাসায় যাবো আমরা এখন। রেডি তুমি? এই মুহূর্তে? আশির চেয়ার থেকে উঠে হাত মুচড়িয়ে শার্টের বোতাম লাগিয়ে পকেটে হাত রেখে রুমে একটু হাঁটাহাঁটি করে নিল। তারপর এশার চোখে তাকিয়ে বলল, কেন, তোমার কি জঙ্গলে সারা জীবন থাকতে ইচ্ছে করছে? না না, সকালের পরিবেশটা খুব সুন্দর লাগছিল তাই জিজ্ঞেস করলাম। জান, আমার বিজনেসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। একদিন অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। তাছাড়া তোমার আব্বুকে খুঁজতে হবে। সব মিলিয়ে বাসায় গিয়ে আমি অনেক বিজি হয়ে যাব। কোন এক সময় তোমায় আবার জঙ্গলে ভ্রমণে নিয়ে আসবো, কথা দিলাম। মন খারাপ করো না, কেমন? আশিরের এই নরম সুরের টোন শুনে এশার মন আনচান করা শুরু করে দিল। এই রূপটাই এশার কাছে বেস্ট ভার্সন। আজকাল এত আপন কেন লাগে লোকটাকে, এসব বুঝে পায় না। অবাক করা চাহনিতে এশা আশিরের চোখ জোড়ার দিকে তাকিয়ে আছে, যেন পুরো পৃথিবী এই চোখেই সীমাবদ্ধ হয়ে আছে। এশা কোনো প্রত্যুত্তর দিচ্ছে না দেখে আশির এগিয়ে সামনে হাতে তুড়ি বাজালো। এশা মাথা উপর নিচ করে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। কিছুক্ষণ পর সকালের নাস্তা সামান্য জ্যাম পাউরুটি খেয়ে তারা কুটির থেকে বের হলো। একদিন এই কুটিরটার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে। এশা হাঁটতে হাঁটতে জঙ্গলের সবুজ পরিবেশ মন দিয়ে পর্যবেক্ষণ করছে। সকালবেলা জঙ্গলের পরিবেশ একদম অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। সারা জঙ্গল এক ধরনের নরম সোনালি আভা লাগছে। হালকা কুয়াশা ভাসমান পরিবেশ জঙ্গলটা। বাতাসে মাটির স্নিগ্ধ গন্ধ, ভেজা পাতার মেল্ট এবং মৃদু পাখির কলতান শোনা যাচ্ছে। পাতাগুলোর ওপর থেকে শিশিরের বিন্দু গড়িয়ে পড়ছে। আর কিছু দূর থেকে একটি ছোট্ট ঝর্ণার মৃদু সুর অথবা নদীর কলকলো আওয়াজ ভেসে আসছে। পায়ের নিচে ভিজে মাটি এবং শুকনো পাতার আওয়াজ আরও গভীরভাবে প্রকৃতির এক রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করছে। সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি সতেজতা আছে এইখানে। এশাকে অন্যমনস্ক দেখতে পেয়ে আশির অনেকটা বিরক্ত হলো। আশিরকে দেখা বাদ দিয়ে পরিবেশকে মন দিয়ে দেখছে, এটা কি মেনে নেওয়া যায়? কখনোই না। এখন এই জঙ্গলের উপর আশিরের ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এশা আশিরকে ছাড়া অন্য কাউকে দেখবে না। এশার স্নিগ্ধ চোখ জোড়া শুধু আশিরেই সীমাবদ্ধ থাকবে। সে মানুষ হোক কিংবা কোনো জড়বস্তু। আশিরের হাতে কিছু ব্যাগ ছিল, সেগুলো সব এশার হাতে ধরিয়ে দিল। আশিরের প্রচণ্ড রাগ উঠে গেছে, আর কন্ট্রোল করা যাচ্ছে না। মুখে গাম্ভীর্য নিয়ে এশাকে একা রেখে জোরে জোরে হাঁটা ধরল। হঠাৎ পরিবর্তন দেখে এশার টাসকি খেলো। আবার তার কি হলো? এত স্পিড বাড়ানোর কি আছে? এখানে কি কোনো রানিং কম্পিটিশন চলছে? আশিরের সাথে তাল মেলানোর জন্য এশা দৌড়ে তার দিকে ছুটে গেল। হাতে এত ভারী ব্যাগ কিভাবে এতক্ষণ আশির নিয়েছিল? কি হলো? এত জোরে হাঁটছেন কেন? আশির ভারী গলায় শুধালো। দেরি করা যাবে না, সময় নেই। তোমার সাথে কচ্ছপের মতো হাঁটলে আজ রাতেও জঙ্গলেই কাটাতে হবে। সো হারি আপ, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি আপনার সাথে তাল মিলিয়ে হাঁটতে তো পারছি না। একটু আমার জন্য দাঁড়ান। আপনি কি আমায় রেখে বাসায় একাই যাবেন? আর হাতে যে একটা ভারী ব্যাগ ঝুলিয়ে দিয়েছেন সেটা কি নিয়ে কিভাবে নিয়ে হাঁটবো সেটা নিয়ে আমি? ওইভাবেই, যেভাবে আমি হাঁটছিলাম। বেশি প্যান প্যান করবে না একদম, আমার বিরক্ত লাগে। গাড়ির কাছে পৌঁছাতে আর বেশি সময় লাগবে না, চুপচাপ হাঁটো। আবার আশির মনে মনে বলতে লাগলো। হাঁটতে থাকো সুইটহার্ট,
তোমার তেজ একদম ভেঙে গুড়মুড় করে দিব। আমাকে রেখে পরিবেশকে দেখার শাস্তি এটা। এটা তো কিছুই না। আর বাকি থাকলেও সেই দিনের করা তোমার অপরাধ। ওইটার শাস্তি দ্বিগুণ হবে। ওইটা অপরাধ না, পাপ। একবার শুধু তোমাকে হাতে পেতে দাও, তারপর বের করছে তোমার ছেলেদের সাথে মেশা। মার্ক মাই ওয়ার্ড। গাড়িতে পিনপতন নিস্তব্ধতা। গাড়িটি জঙ্গলের এরিয়া থেকে বাহিরে চলে এসেছে। ফুল স্পিডে গাড়ি চলছে তার নিজ গতিতে। এশার সিট বেল্ট বাঁধিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে আশির এক মনে গাড়ি চালাতে ব্যস্ত। আশির এই মুহূর্তে প্রচুর রেগে আছে, কিন্তু রাগের কারণ এশা খুঁজে পাচ্ছে না। কুটুরিতে তো ভালোই ছিল, হঠাৎ গম্ভীর হয়ে গেল কেন? আশির গম্ভীর হয়ে ড্রাইভ করে যাচ্ছে। অতিরিক্ত গাড়ির স্পিডে খুব ভয় পায়, তাই এশা কাচুমাচু হয়ে সিট আঁকড়ে বসে আছে। আশির গাড়ির মিররের উপরেও নজর বোলাচ্ছে না। এশা মিনমিনিয়ে বলতে লাগলো, আম, আপনি এত নিষ্ঠুর কেন আছেন? এশার অভিমানী সুরের বুলিতে আশির কিছুটা থমকে গেল। গাড়িতে এই প্রথম এশা আগ বাড়িয়ে কোনো কথা বলেছে। তাছাড়া এশা কারে বসে নিশ্চুপ থাকে। আশির ড্রাইভিং সিটে বসে গাড়ির ফ্রন্ট উইন্ডো সিট এর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এসা, আমি সত্যিই নিষ্ঠুর, কিন্তু বিশ্বাস করো, সেটা আমি তোমার জন্য নই। ভীত গলায় দীর্ঘশ্বাস নিয়ে এশা বলল, তাহলে গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন কেন? আপনি তো আমার সম্পর্কে সব কিছুই জানেন। তাহলে নিশ্চয়ই জানেন যে আমার গাড়ির স্পিড একদমই পছন্দ নয়। এমন আহাজারি শুনে আশির হঠাৎ জোরে গাড়ি ব্রেক কষল। এশার চোখে ক্ষণিকের জন্য ভয় ছড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ এশা ভয়ে সিট বেল্ট শক্ত করে টেনে ধরল। এশার বেবি হেয়ারগুলো আলতো করে আশির কপাল থেকে সরিয়ে দিল। আশিরের হাতের স্পর্শ অনুভব করে এশা চোখ খুলে তাকালো। এশার বড় বড় হরিণের মতো চোখ, এক সুনীল অরণ্য যার মাঝে এক পদকে হারিয়ে যাওয়া সম্ভব। আশিরকে এত কাছাকাছি দেখে এশার হার্টবিট লাফালাফি করছে। এশার হার্টবিটের স্পন্দন যেন আশির খুব সহজেই শুনতে পাচ্ছে। এশার কানের কাছে গিয়ে আশির মত্ত নেশায় ফিসফিসিয়ে আউড়িয়ে বলল, Tell me, baby girl, why is your heart beating so loudly? Is it just because of me? আশিরের কণ্ঠে মিশে আছে নেশা। তার উপর এশার অনেকটা কাছে থাকায় মুখ দিয়ে যেন তার কথা বেরোচ্ছে না। আশির কি ঠিক করে নিয়েছে এশাকে একটু স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে দেবে না? মানুষটা কেন এশাকে শান্তিতে থাকতে দিচ্ছে না? আশিরের প্রশ্নে শুধু এশা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক করল, কিন্তু এতেও আশিরের প্রশান্তি হয়নি। আবারও আশির নরম সুরে বাহুদয় ধরে বলে উঠল, Just tell me, damn it. এশা মিনমিনিয়ে বলল, জানি না আশির, আপনি প্লিজ দূরে সরুন। আমার কি হচ্ছে আমি নিজেও জানি না। আমার কিছু সময় চাই আশির। এশার বিনতি শুনে আশির তার থেকে দূরে সরে গেল। মেয়েটা তাহলে আশিরের প্রতি দুর্বল হওয়া শুরু করেছে। এটা ভেবেই আশিরের মনের মাঝে পৈশাসিক আনন্দ খেলে গেল। আশিরের এই পুরো প্ল্যানটা তাহলে সাকসেসফুল হয়েছে। আশির যেটা খুব করে চায় সেটা আপনা আপনি তার কাছে ধরা দেয়। সেখানে সামান্য পিচ্ছি একটা মেয়ে আশিরের ফাঁদে পা দেবে না কেন? এশাকে যে নিজ থেকে ধরা দিতেই হতো। তাছাড়া জোর জবরদস্তি করে আশির তাকে হাসিল করতে চায় না। মাইন্ড গেমার তো সেই, যে কিনা মানুষকে ব্রেনে হারায়। এশার চাহনি বলে দেয় গেমটা স্টার্ট হয়ে গেছে। তখনই স্টিয়ারিংয়ের হুইল ধরে আশির গাড়ি স্টার্ট করে দিয়ে ধারালো গলায় বলল, তশরিফ আহমেদকে খুঁজে আনলে আমি কি পাবো জান? এশা তড়িৎ গতিতে চোখ খুলে বলল, কি চাই আপনার? তোমার আব্বুকে খুঁজে আনো অবধি তুমি আমি সময় দিচ্ছি। এই প্রশ্নের উত্তর আমি রেডি চাই। আই ওয়ান্ট টু নো হোয়াটস গোয়িং অন ইউর মাইন্ড, সুইটহার্ট। এসে শুধু চোখের পাতা উপর নিচ করে আশিরের কথায় পলক ফেলল। শুধু শুকনো ঢোক গিলে গাড়ির হেডলাইটের দিকে তাকালো। এশা হুটহাট চুপ হয়ে যাওয়ায় ব্যাপারটা আশিরের কাছে বিরক্তকর লাগে। আশির তবুও কিছু বলল না, বরং নিজের পশুসত্তাকে নিজ মনের মাঝে দাফন করে দিল। সকালবেলা আহমেদ ভবনের ভেতর অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে। সোনালি রোদ কিছুটা ম্লান হয়ে জানালার কাছে প্রতিফলিত হচ্ছে, কিন্তু সেই রৌদ্রের উষ্ণতা যেন সেখানে নেই। ভবনটির হলরুমে পরিবারের সদস্য বিস্মিত হয়ে বসে আছে। মুখে সবার চিন্তার ছাপ প্রখর। মলিন বেদনাদায়ক পরিবেশে ভবনটি ছেয়ে গেছে। তাশরিফ আহমেদের লাশ ভেবে যে ডেড বডি জঙ্গল থেকে পাওয়া গিয়েছিল, সেটাকে জাস্টিফাই করার জন্য ভবনে পুলিশ, সাংবাদিক সবাই উপস্থিত হয়েছে। আহমেদ ভবন মুহূর্তেই লোকের লোকারণ্য হয়ে গেল। আহমেদ ভবনের কর্তা জমেলা বেগম আহমেদ এক কোণায় বসে আছেন। বুড়ির মনে মনে দুঃখের ছাপ। তাবেহা আহমেদ কান্নায় ভেঙে পড়েছেন। স্বামীর জন্য বুকটা চিনচিন করছে।
ভোরবেলা থেকে চায়ের কাপ পর্যন্ত কেউ ছুঁয়ে দেখেনি। সারা রাত কারো চোখে ঘুম নেই, চোখে কিছুটা অস্পষ্টতা, গভীর দুঃখের ভার রঞ্জিত হয়ে আছে। ল্যাব থেকে ডেড বডি পোস্টমর্টম করে রিপোর্ট কার্ড নিয়ে কমিশনার শাহজালাল নিজে কেসের তদন্ত করতে এসেছে। ফাহিমের বন্ধুরা সবাই আহমেদ ভবনে থেকে পুলিশ কনস্টেবলদের সাথে তদন্ত স্পটে গেছে। হাতে ফাহিমের পোস্টমর্টম রিপোর্ট আছে। অনেক কষ্টে রিপোর্টটি খুলে দেখতে পেল যে এটা তাশরিফের লাশ নয়। নিজের মনকে একটু আশ্বাস দিল। কান্নায় একদম নুয়ে পড়ল সবাই। ভোরে যখন টিভিতে এমন নিউজ শুনেছিল সবাই, তখন থেকে পরিবেশ স্তব্ধ। ফাহিম নিজে রিপোর্ট দেখে কান্নায় মাটিতে বসে পড়ল। ফারজানা ছুটে গিয়ে ফাহিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়ল। বাসায় সব প্রেস মিডিয়া সবাই এসে নানাবিধ প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। পুলিশগুলো নিজ নিজ বয়ান দিয়েছে। পুলিশদের হুমকি দেওয়া হয়েছে 24 ঘন্টার মাঝে তাশরিফ আহমেদকে খুঁজে না পেলে তাদের ডিউটি থেকে রিজাইন করতে হবে। ডিআইজি থেকে বারবার নোটিশ পাঠানো হচ্ছে। পুলিশ এই তদন্তের খোলসা না করতে পারলে তাদের চাকরি ধ্বংসের পথে চলে যাবে। সাংবাদিকদের একটি নিউজের জন্য কত কী করতে হয়। এই পুলিশদের বয়ান নিয়ে হেডলাইন নিয়ে নিউজপেপারে এবং টিভিতে ছাপিয়েছে। তাই তো সকাল থেকে ভবনের মানুষের কর্মকাণ্ডগুলো ক্যামেরায় এবং খাতায় বদ্ধ করছে। তাশরিফ আহমেদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আগামীকাল সকাল থেকে। এটা এক সাংবাদিক কোথা থেকে যেন তথ্য সংগ্রহ করেছে। সেটা নিয়েও তুলকালাম কাণ্ড বেঁধে গেছে। ফাহিম এই ব্যাপার নিয়ে বেজায় ক্ষিপ্ত হয়ে আছে। মিডিয়া একটা নিউজ পেলে তিলকে তাল বানিয়ে দেয়। সেখানে একটা পিচ্ছি মেয়ে সারা রাত বাড়ির বাহিরে ছিল, এটা নিয়েও সমাবেশ বসে গেছে। এসাকে বাসা থেকে কেন বের করে দিচ্ছিস তোরা? মানা করা সত্ত্বেও কথা শুনেনি আপু। চাচিমা কতবার করে যেতে নিষেধ করলো, তবুও জেদ করে সকালবেলা বেরিয়ে গেছে। চারদিকে কত শত্রু ছড়িয়ে আছে, তার সে খেয়াল নেই। ছোট বাচ্চা নাকি, যে কিছু বোঝে না। বাসার মানুষদের সামলানোর জন্য রেখে গিয়েছিলাম, কিন্তু এসা এমন দায়িত্বহীনতার পরিচয় দিবে আমি বুঝতে পারিনি। এসার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন ভাই হিসেবে আমি কি করব? এভাবে বলো না ফাহিম, নিজের বাবার জন্য এসব চিন্তা হচ্ছিল তাই খুঁজতে বেরিয়েছে। এসা কোনো দায়িত্বহীন মেয়ে নয়। যতক্ষণ পর্যন্ত ভবনে ছিল ততক্ষণ পরিবারকে সামলিয়ে গেছে। তুমি যেমন বাবার জন্য চিন্তিত, ঠিক তেমন মেয়েটাও। ফাহিম চিন্তিত হয়ে তপ্ত নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি ফারজান আমার বোন কেমন। বাবাকে আমার থেকেও সে বেশি ভালোবাসে। ছোট হিসেবে সে কোনো অংশে কম নয়। আমি চাই না তার কোনো ক্ষতি হোক। বোনের জন্য যে আমার খুব চিন্তা হচ্ছে ফারজানা। সারা রাত পার হয়ে গেছে, এখনও বাসায় ফিরেনি, আর তোমরা আমাকে জানাওনি পর্যন্ত। এক্সট্রা কোনো টেনশন দিতে চাচ্ছিলাম না তাই জানাইনি, কিন্তু আমার ভাইকে কাল রাতে খুঁজতে বলেছি। আমার বিশ্বাস সে এশাকে খুঁজে আনবে। ফাহিম অবাক হয়ে বলল, কাকে? তোমার বড় ভাই আসির? হ্যাঁ। কেন? আমি তোমাকে তোমার ফ্যামিলিকে জানাতে বারণ করেছিলাম তো। তোমার কি মনে হয় তারা নিউজ দেখবে না কখনো? কিছুক্ষণের মাঝেই সবাই জেনে যাবে। বড় বড় চ্যানেলে ব্রডকাস্ট হচ্ছে। আর আমার ফ্যামিলির কেউ এতে হেল্প করলে প্রবলেম কোথায়? তাবেয়া আহমেদ তাদের কথোপকথন শুনে সোফা থেকে উঠে এসে কান্নারত কণ্ঠে বললেন, আমিও বলেছিলাম ফারজানাকে তাদের ফ্যামিলিতে জানাতে। তোমার আব্বুকে পাচ্ছিলাম না, তার উপর এসব চিন্তায় আমার বুক ফেটে যাচ্ছিল। আমার কলিজার টুকরাকে না দেখা অবধি আমি শান্তি পাবো না ফাহিম। আবারও ফারজানার উদ্দেশ্যে বললেন, কোনো সমস্যা নেই মা, ফাহিমের কথায় নিরাশ হবার দরকার নেই। সে ছোট থেকেই কারো হেল্প নেওয়া পছন্দ করে না। আশির কি এশাকে খুঁজে পেয়েছে? কিছু কি জানিয়েছে তোমায় মা? না মা, কিন্তু হাসির ভাই খুঁজতে বেরিয়েছে। আপনি অপেক্ষা করুন, আমি কল দিয়ে খোঁজ নিচ্ছি। তাবেয়া কান্নায় ভেঙে পড়লেন। কোথায় যে গেল মেয়েটা? আমি যেতে দিলাম কেন আমার ছোট্ট নিষ্পাপ মেয়েকে? এই দুনিয়ায় যে অনেক জালিম, তারা কি আমার মেয়েকে ছেড়ে দিবে? তাবেয়া আহমেদকে জড়িয়ে ধরে ফারজানা সান্ত্বনা দিয়ে করুণ গলায় বলল, মা প্লিজ, আপনি ভাই ভেঙে পড়বেন না। আমার ননদিনীর কিচ্ছু হয়নি। আমি বলছি আপনাকে, আল্লাহ আছেন একজন, উনি এশার হেফাজত করবেন। জমেলা বেগম আহমেদ কাশতে কাশতে সিঁড়ি দিয়ে নেমে আসলো। কান্না করে ঠান্ডা বাঁধিয়ে নিয়েছে। শরীরে নানান রোগ নিয়ে নামাজ পড়ে পরিবারের জন্য দোয়া পাঠ করে যাচ্ছে।
পরিবারের এই দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতিতে কারো মনে শান্তির রেশ নেই। জামিলা বেগম ওষুধ পর্যন্ত নেননি। ভবনের বড় কর্তা অসুস্থ হয়ে পড়লে সবার মনে ঝড় বয়ে যায়। জামিলা বেগমের চোখ ফুলে টইটুম্বুর অবস্থা। জামিলাকে উপর থেকে সিমি ধরে নিচে নেমে আনলো। পাশে সিমির মা তুবা আহমেদ রান্নাঘরে কিছু খাবারের আয়োজন করছে। বাসায় কেউ একটা দানা মুখে দেয়নি, তাই কিছু নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। জমেলা বেগম আহমেদ কান্নারত হয়ে বললেন, আমার শরীরে জলদি ফিরাই আন। এসা না আইলে আমি কার লগে ঝগড়া করুম। সেই কাইল সহালে বাড়াইছে, এখন আইলো না কেন আইলো না? ফাহিম গিয়ে জমেলা বেগম আহমেদ তার দাদিকে জড়িয়ে ধরে শাসনের সুরে বলল, তুমি নাকি মেডিসিন নাওনি দাদি? শরীর খারাপ করলে এসে আমাকে দৌড়ানি দিবে, বুঝছো? যাও খাওয়া দাওয়া করো, আমি এসেকে ধরে আনছি, অপেক্ষা করো। আমার পোলা আর নাতিরে ধইরা আন। যারা এই দিন দেখাইলো আমারে, তাদের কাউরে ছাড়বে না। গম্ভীর হয়ে ফাহিম ঝাঁঝালো গলায় বলল, কাউকে ছাড়বো না দাদি। দুনিয়ার যে কোনো প্রান্তে থাকলেও আজকের মধ্যে খুঁজে বের করব কে সেই ক্রিমিনাল আর কি তার উদ্দেশ্য সব। ফাহিমের মাথায় হাত দিয়ে জমেলা দোয়া করে দিলেন। ফারজানা গিয়ে জমেলা বেগমকে ডাইনিং টেবিলে নিয়ে গেল। ফাহিম নিজের রুমে গিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে নিল। ফাহিম, সৈকত, সাব্বির, রাজু মিলে আইজিপির কাছে যাবে। এখন পানি মাথার উপর চলে গেছে, অনেক লেট হয়ে গেছে, তাই পর্যাপ্ত কার্যক্রম করতে হবে। এই দালাল অকর্মা পুলিশ দিয়ে কিছু হবে না। ফাহিম ফ্রেশ হয়ে ভবন থেকে বেরিয়ে যায়। সকাল থেকে বিকেল হয়ে যাওয়ার মুহূর্তটি অনাবিকল। সূর্যের প্রথম রশ্মি মাটির সঙ্গে মিশে উঠতে শুরু করে চারিপাশে এক তাজা গন্ধ প্রবাহিত হচ্ছে। সেই সময় আকাশের নীল রঙে সূর্য নিজের সোনালি রং ছড়িয়ে দিচ্ছে। আবার মধ্যাহ্নে সূর্য আকাশের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে আছে, যেন এক মুহূর্তের জন্য সব থেমে গেছে। বিকেলের দিকে সূর্য ধীরে ধীরে হালকা হয়ে আসছে আর মেঘেরা রং বদলাতে শুরু করেছে। আলো এবং অন্ধকারের এই মিশ্রণে সময় নিজেকে এক অনন্য রূপে প্রকাশ করছে। এই সময়টাই আহমেদ ভবনের সবাই উদার চিন্তা নিয়ে বসে আছে। ভবন থেকে সকল মানুষ, পুলিশ, সাংবাদিক দুপুরবেলা বেরিয়ে গেছে। সবার হুট করে একটা ফোন আসায় বেরিয়ে যাওয়া অনেক খটকার বিষয়। কেমন তাড়াহুড়ো করে সবাই ছুটে চলে গেল। আবার যে যার মতো করে খুঁজে বের করার চেষ্টা করছে। ভবনের হলরুমে সবাই বসে আছে। এমন মুহূর্তে কোথা থেকে যেন গেট দিয়ে প্রবেশ করলো কিছু অচেনা লোক। সবগুলো লোকের গায়ে একই কালারের, একই পোশাক। দেখে মনে হচ্ছে কোনো টিম। তাদের হুড়মুড় করে ভেতরে আসতে দেখে বাসার সদস্য ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। আপনারা কারা? তাবেহা আহমেদ সোফা থেকে উঠে বললেন, হ্যাঁ, আমি ওনার স্ত্রী, কিছু বলবেন? এমন খবর শুনে জামেলা বেগম, ফারজানা, তুবা, ফারিয়া, সিমি আরও বাকি সবাই খুশিতে কান্না করে দিলেন। প্রায় দুদিনের বেশি সময় পার করার পর সংবাদটা পাওয়া গেল। খুশিতে আত্মহারা হয়ে তাবেহা আহমেদ বললেন, উনি ঠিক আছেন? কখন আসবেন? কোন হাসপাতালে আছে নাম বলুন, আমি ওনাকে নিতে যাচ্ছি। ফারজানা দৌড়ে গিয়ে বলল। আসির ভাই, ফারজানা প্রশান্তিময় হাসল। তার ভাই তাহলে ফারজানার কথা রেখেছে। ফারজানা জানতো তার ভাই ছাড়া কেউ খুঁজে বের করতে পারবে না। আশির কোনো কাজে ইনভলভ থাকলে সেটা পূরণ করেই ছাড়ে। আর কেউ না জানলেও ফারজানা তো জানে তার আশির ভাই কী জিনিস। আশিরের শত শত পোলাপাইন থাকতে কাজটা করা খুব ইজি ছিল। ফারজানা যদি আগেই বলতো তাহলে আহমেদ ভবনে এতদিন শোকের ছায়া থাকতো না। তাবেহা আহমেদ খুশি হয়ে নিজের ছেলে বউকে জড়িয়ে ধরলেন। তোমার ভাই না থাকলে হয়তো আমার স্বামী আর মেয়েকে ফিরে পেতাম না। তুমি সত্যি এই ভবনের আদর্শ বউ, যে নিজের পরিবারকে রক্ষার্থে সবসময় উপস্থিত। আমি যে কি খুশি ফারজানার মা। এতক্ষণ যেন দম বন্ধ লাগছিল। তাবেহা মাথা তুলে উপর দিকে তাকালো। ফারজানা নিজের শাশুড়ি মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, এভাবে আপনি আমায় পর করে দিতে পারলেন? আমি আপনার বাড়ির বউ নই, মেয়ে হয়ে থাকতে চাই। এটা আমাদের পরিবার, আর পরিবার থেকে যে কেউ সাহায্য করতেই পারে, এটা স্বাভাবিক। মা, আপনি কাঁদবেন না প্লিজ। জামেলা বেগম ফারজানার মাথায় হাত দিয়ে বললেন, আমার ভাই এর যেমন চেহারাখানা তেমনি তার গুণখানা। এমন পোলা ঘরে ঘরে হওয়ার দরকার।
যে মাইয়া তারে বিয়ে করব তাহার নসিব খুইল্লা যাইব। ফারিয়া ছুটে গিয়ে মশকরা করে বলল, তাহলে তুমি আশির ভাইয়াকে বিয়ে করে নাও, তোমার নসিব খুলে গেলে এমনিতেও আমাদেরও খুলে যাবে। তোমাদের কি মানাবে জানো? মনের কথা বলেছিস, এমন তো ভেবে দেখিনি। চর খাবি চুরি, যা মুহে আহে তাই কস। বজ্জাত বেডিগুলা কোন হানকার। সিমি ফারিয়া একে অপরের দিকে তাকিয়ে লাজুক হেসে বলল, তাহলে আবার কি, তুমি না বিয়ে করলে আমাদের লাইন ক্লিয়ার হয়ে যাবে। এমন হ্যান্ডসাম একটা জামাই কে না চায়। আমি তো রাজি বাব্বা, আমাকে বললে তো আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নেই। আহমেদ ভবনে এমন দৃঢ় কথা কানে গিয়ে লাগলো মুখ্য গেইটে দাঁড়িয়ে থাকা এক রমণীর। এহেন কথা তীর হয়ে কর্ণনালীতে পৌঁছতেই যেন মেয়েটি থমকে গেল। রমণীটির পা থেকে কিঞ্চিত মাটি সরে গেল। থমকে গেল বললে ভুল হবে, বরং রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। আহমেদ ভবনের গেটের সামনে দিয়ে প্রবেশ করল তাশরিফ আহমেদ। হসপিটাল থেকে সোজা বাসায় এসেছেন। তার মাথায় সাদা ব্যান্ডেজ এবং শরীরের নানান জায়গায় আঘাতপ্রাপ্ত। আহমেদ সাহেবের পাশে দাঁড়িয়ে থাকা তার মেয়ে এশা হাত মুষ্টিবদ্ধ করে আছে। মুহূর্তেই মেয়েটির রাগে মুখ লাল হয়ে গেছে। অবশ্য সারাদিন যে ধকল গেছে এরকমটা হওয়ারই কথা। তার উপর ফারিয়া সিমির কথা কানে যেতেই এশার বিরক্ত লাগলো। এশার অবস্থাও করুণ হয়ে আছে, যেন এক যুদ্ধ থেকে বাড়ি ফেরা হয়েছে। তাশরিফ আহমেদকে বাসার সবাই সচক্ষে দেখে উৎসুক হয়ে ছুটে গেল। প্রায় 3 দিন পর তাশরিফকে দেখে সবাই কান্নারত হয়ে গেল। জামেলা বেগম নিজের ছেলের মাথায় ব্যান্ডেজ দেখে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। তাশরিফ কিছু কথা বলতে পারছে, কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চেহারার তেমন কোনো দুর্গতি হয়নি, বরং আরও স্বাভাবিক লাগছে। এশা গিয়ে সবাইকে কান্না করতে মানা করে। ডক্টর নিষেধ করেছে রোগীর সামনে কোনো ধরনের সিন ক্রিয়েট করা যাবে না। এমনিতেই তাশরিফ আহমেদ একটু আতঙ্কে আছেন। কিছুদিন বেড রেস্টে করতে বলা হয়েছে, আর বাসায় একটা নার্স স্বাস্থ্যসেবা থেকে পাঠানো হবে। এশা কিছু না বলে তাশরিফ আহমেদ তার বাবাকে উপরের কক্ষে রেস্টের জন্য নিয়ে গেল। কয়েকটি স্টাফ এর ব্যবস্থা করা হয়েছে যারা তাশরিফের সেবায় থাকবে। এইসব ব্যবস্থা আশির নিজ হাতে করে তাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। এশার শরীরও খুব একটা ভালো নয়। পুরো সময় যা ঘটে গেছে সেসব মাথায় আসতেই স্বপ্নের মতো লাগছে। এত ভয়াবহ মানুষ হয়। এশা তার বাবাকে উপরে রেখে নিচে নেমে আসলো। এশাকে নিচে আসতে দেখে বাসার সবাই মুখে প্রশ্নের ঝড় বয়ে গেল, সব কিছু জানার জন্য। যেন সবাই চিন্তিত হয়ে আছে। তাবেয়া আহমেদ ছুটে গিয়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরে আদর করতে করতে বললেন, তুই কোথায় গিয়েছিলি কলিজা আমার? তোর কোনো বিপদ হয়নি তো? আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম মা। আর তোর বাবাকে কিভাবে খুঁজে পেলি? মায়ের চোখ মুছে দিয়ে এশা বলল, সব বলছি আম্মু, আগে তুমি কান্না থামাও প্লিজ। ভাইয়াকে কোথাও দেখছি না কেন? ফাহিম ভাইয়া কোথায় গেছে? তোদের খুঁজতে তার বন্ধুদের সাথে আইজিপির কাছে গেছে। আমি ফোন দিয়ে বাসায় আসতে বলছি তারা। ফারজানা বলে উঠল, মা, আমি ফোন দিয়েছি, ফাহিম এক্ষুনি আসছে। ভাইয়া আসুক, সবার সামনে কথা বলবো। এখন আমি খুব টায়ার্ড আম্মু। তোর চোখ মুখের করুণ অবস্থা, তুই রুমে গিয়ে রেস্ট কর। এগুলো কথা পরেও জানা যাবে। আর একটা কাজ কর, শাওয়ার নিয়ে ঘুমা কিছুক্ষণ। এই কয়েকদিন যাবৎ যে ধকল গেছে তোর। সমস্যা নেই আম্মু, তুমি চিন্তা করো না তো। এমনিতেই অসুস্থ তুমি, এখন এইসব ঠিক হয়ে গেছে। এসব বলেই উপরে চলে গেল। জামেলা বেগম আহমেদকে নিয়ে তুবা উপরে নিয়ে গেল। কারোরই ঘুম তেমন হয়নি, তাই রেস্ট নিতে সবাই উদ্যোগ নিল। ফারিয়া আর সিমির সাথে কথা না বলেই এশা রুমে চলে গেল। তাদের এমনভাবে ইগনোর করছে যেন তারা কোনো অন্যায় করেছে। ফারিয়া সিমি কথা বলতে চাইলে এশা মুখ ফিরিয়ে নিল। এশা শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে নিল। বিছানায় গিয়ে তার শরীরটা এলিয়ে দিল। মনে হচ্ছে কতদিন পর তার রুমে পা দিল। মাথা একদম ঝিনঝিন করছে তার। সেই সময় এশার রুমের গেটে নক দিল ফারিয়া সিমি। তাদের দেখেও না দেখার ভান করে মাথায় হাত দিয়ে শুয়ে রইল। কি হয়েছে আপু, কথা বলছো না কেন আমাদের সাথে? রুমে আসতে বলবে না? তোরা রুমে নক করে আসা কবে থেকে শুরু করলি? রুমে গিয়ে বিছানার পাশে বসে ফারিয়া বলল, তুমি কি কোনো কারণে আমাদের উপর রাগ করেছো? এশা সরু গলায় বলল,
না, এমনিতেই ভালো লাগছে না। সিমি পাশে গিয়ে মাথায় হাত দিয়ে বলল, মাথা টিপে দিব আপু? না থাক, মেডিসিন নিয়েছি, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। ফারিয়া মন খারাপ করে এশার হাত ধরে কান্নারত গলায় বলল, আপু বলো না, কোনো কারণে রাগ করেছো? কোনো ভুল কিছু বলে ফেলেছি কি? তুমি তো এমন গোমরামুখ মেয়ে নও, তাহলে কেন অন্যরকম লাগছে তোমায়? আমার আগের এসে আপু কোথায়? কেন এমন করছো আপু? ভালো লাগছে না আমার। আমি তোমাকে অনেক মিস করেছি আপু। বিছানা থেকে উঠিয়ে ফারিয়াকে এশা জড়িয়ে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। ফারিয়ার কথায় একটু মন গলেছে তার। কিসের জন্য যে আশিরের সাথে কোনো মেয়ের কথা ভাবলেই রাগ উঠে কে জানে। এমনকি নিজের বোনগুলো আশিরের উপর ফিদা হলেও বিরক্ত লাগে। আশিরকে নিয়েও কেউ কথা বললেও বুকে গিয়ে লাগে। কোথাও কিছু একটা অনুভব হয়। তাহলে কি সেটা জেলাসি? এশার রাগ খানিকটা কমে গেল। ফারিয়া আর সিমির সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। এশা বুঝতে পারল। এশা আদুরে গলায় বলল, সরি রে, আমার আসলে মাথা ঠিক নেই ফারিয়া। তোদের কোনো দোষ নেই, বরং আমি একটু বাজে ব্যবহার করে ফেলেছি। আরে না আপু, আমরাই তো, তুমি রেস্ট নাও। ফাহিম ভাইয়া ফিরলে আমাকে জানাবি। আর আব্বুর সাথে সবাই দেখা করেছিস? হ্যাঁ, সবাই দেখা করেছি। বড় আব্বু মেডিসিন নিয়ে এখন ঘুমিয়ে গেছে, আর আম্মুরা রান্নাঘরে আছে। সিমি হুট করে জিজ্ঞেস করল, আশির ভাইয়া কোথায়? জানি না ঠিক, উনি মিটিংয়ে আছে হয়তো। আশির ভাইয়া কত বুদ্ধিমান তাই না? কি ইজিলি বড় আব্বুকে খুঁজে বের করলো, আবার তোকেও ফিরে নিয়ে এলো। হি ইজ এ জিনিয়াস। আর জানো, দাদি বলছিল ভাইয়াকে যে বিয়ে করবে সে নাকি খুব লাকি হবে। এশা ভ্রু উঁচু করে অবাক হয়ে বলল, বুড়ি দেখি আশিরের উপর একদম ফিদা হয়ে গেছে, সাথে তোরাও দেখছি। তোদের বিয়ে দিয়ে দেবো নাকি বল? ফারিয়া বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলল, না না, আমি বিয়ে করব না। অমন গম্ভীর ছেলেকে দূর থেকে ভালো লাগে। তাছাড়া বয়স কম আমার। সিমিও বিপরীত নয়, তাই বলেই উঠল, নানিকে বিয়ে দাও, আর না হলে তুমি বিয়ে করে নাও। আমাদের এখনো অনেক দেরি আছে। আশির ভাইয়া তো আমাদের ভাইয়া হয়, এগুলো ভাবাও পাপ। সিমির কথায় দুজন হেসে উঠল। হঠাৎ ফারিয়া সিমির মাথায় একটা কথা খেলে গেল। এশার বয়সে আশির অনেক বড়, তাহলে ভাইয়া না বলে ডিরেক্ট আশির বলে সম্বোধন করলো কেন? কিছু তো একটা আছে তাদের মাঝে। ইদানিং আশিরের নাম নিলে এশা বিরক্তও হয় না। বাসায় ফেরার পর থেকে অন্যরকম লাগছে তাকে। তার উপর কেন যেন মনে হচ্ছে যে আশিরকে নিয়ে মনের ভাব প্রকাশ করায় এশার রাগ করেছে। এশা জেলাস ফিল করে এতক্ষণ যাবৎ এমন করছিল কি? ফারিয়া আর সিমি একে অপরের দিকে চাইল। মনে মনে তারা কথা বলতে লাগলো যে আমি যেটা ভাবছি সেটাই কি তুই ভাবছিস? তাদের সন্দেহ হয়তো মিলে গেল। তাই ফারিয়া নির্দ্বিধায় বলে উঠল, তুমি কি আশির ভাইয়াকে ভালোবাসো আপু? এশা যেন বিষম খেল। এমন একটা কথা শুনে এশার হজম করতে কষ্ট হলো। এশা কাচুমাচু করে বলল, এটা কেমন প্রশ্ন? সত্যি করে বলো আপু। আমি কেন আশিকে ভালোবাসতে যাব? এমন কিছুই না যেটা তোরা ভাবছিস। আমরা বয়সে ছোট হতে পারি আপু, কিন্তু সব বুঝি। নিজেদের বোনদের থেকে লুকাবে এখন? সত্যি বলছি, ভালোবাসি কিনা জানি না। তাহলে আমরা আশির ভাইয়াকে নিয়ে যখন বিয়ের কথা বললাম তখন জেলাস ফিল করলে কেন? তার উপর ভাইয়াকে শুধু আশির বলছো। তুমি কিন্তু আমায় কিছুদিন আগে বলেছিলে যে আশির ভাইয়া তোমায় ডিস্টার্ব করে। হ্যাঁ, আর তখন তুই বিশ্বাস করিসনি আমার কথা, তাই এখন আর কিছুই বলবো না। এশা তখনই দৃঢ় গলায় বলল। ফারিয়া সিমি প্রায় হাত পা ধরে এশার থেকে সব জানার চেষ্টা করল। তবুও মেয়েটা কাত হয়ে শুয়ে রইল। তারাও একই বিছানায় তার পাশে শুয়ে বারবার একই প্রশ্ন করেই যাচ্ছে। কেউ কোনো অংশে জেদি কম নয়। আহমেদ ভবনের মেয়ে বলে কথা, সব মেয়েদের ঝাঁজ আছে। এশা আর না পেরে উঠে সব গড়গড় করে বলতে লাগলো। এই পর্যন্ত যা যা ঘটে গেছে সব খুলে বলে দিল, কিন্তু কিছু পয়েন্ট বাদ দিয়ে বলল। যতই হোক, ছোটদের এত গভীর কথা জানানো ঠিক না। এশার সব কথা শুনিয়ে ফারিয়া সিমি অবাকের চরম সীমা অতিক্রম করে ফেলেছে। কি শুনছে তারা? ভাবা যায় আশিরের মতো গম্ভীর ছেলে নাকি এশার ওপর নজর দিয়ে বসে আছে। প্রশ্নের উত্তর পেয়েছিস, এখন হ্যাপি? এবার আমাকে তোরা একা থাকতে দিয়ে একটু ঘুমাবো আমি। না, আরও অনেক প্রশ্ন আছে। তোদের আর কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তাই তোরা এখন স্টপ যা। তুমি কি আশির ভাইকে
নিজের মনের কথা জানিয়েছ? কি জানাবো, আমি তো নিজেও বুঝতে পারছি না। ফারিয়া খুশিতে লাফাতে লাফাতে বলল, তোমাদের কিন্তু দারুণ মানাবে, বুঝেছো? এত সুন্দর হ্যান্ডসাম দুলাভাই পাবো। উফ! এশা উঠিয়ে ফারিয়ার মুখ চেপে ধরে বলল, ফারিয়াই, ফারিয়া, পুরো বাসায় অ্যানাউন্সমেন্ট করে দিবি নাকি? একটু আস্তে বল, আর বেশি লাফাস না, এখনো কিছু কনফার্ম না। আচ্ছা আচ্ছা, সরি। আমি একটু রেস্ট নেব, তোরা এখন বাইরে যা। ফারিয়া উৎসুক হয়ে বোনের গালে হাত দিয়ে বলল, এসব কিছু যখন ফাইনাল হয়ে যাবে তখন কিন্তু আমাদের জানাবে, আর সব প্ল্যানে আমাদের রাখতে হবে, প্রমিস আপু? হাতের উপর হাত দিয়ে এশা শোধালো। ওকে, প্রমিস। তৎক্ষণাৎ ফারিয়া সিমি রুম থেকে বেরিয়ে গেল। তারপর এশা একটু দীর্ঘশ্বাস নিল। কি বিপদ এগুলো! কথাগুলো না শোনা অবধি রুম থেকে গেল না। সে যাই হোক, এশা তার বোনদের সাথে সব কথাই শেয়ার করে। এত ইম্পর্ট্যান্ট একটা কথা শেয়ার না করলে যে এশার ভালো লাগতো না। এখন কিছুটা হালকা লাগছে তার। বিছানায় গিয়ে গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর রাত 8টায় ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এশা রুম থেকে বের হয়ে গেল। তার পরনে একটা সুতি ঘিয়া কালারের কামিজ পরা। ঘুম থেকে উঠেই তার চোখ কিছুটা ফুলে গেছে। চুলগুলো আলগা করে বেঁধে নিচে নেমে আসলো। বাসার সবাই হলরুমে বসে কথা বলছে। তার পাশে বসে আছে ফাহিম। এশাকে নিচে নামতে দেখে ফাহিম বলে উঠল, প্রিন্সেসের ঘুম হয়েছে। এশা রাগ করে সরু গলায় বলল, না, আরো ঘুমোবে তোমাদের প্রিন্সেস। একদিন পর দেখা হয়েছে, জিজ্ঞেস করবে যে ভালো আছে কিনা, তা না করে বলছো ঘুম হয়েছে। কেউ ভালোবাসে না এই বাসায় আমায়, ধুর। ফাহিম ঝাঁঝালো গলায় বলল, তোকে আমরা করিয়ে এনেছি, বুঝতে পেরেছিস এবার? এই জন্যই কেউ তোকে ভালোবাসে না। এশা দৌড়ে তাবিহা আহমেদের পাশে বসে বাচ্চাদের মতো নালিশ করতে লাগলো। আম্মু, শুনেছো তোমার ছেলে কি বলছে আমায়? ফাহিম, খবরদার, আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথা বলবি না। তোমার মেয়ের কাল ফাটা পড়ে, তার সাহস দেখে বাঁচি না আমি। একাই বাসা থেকে বের হয়ে গেছে বাবাকে খুঁজতে। আর যদি কিছু হয়ে যেত তাহলে কে দায়ী থাকতো? এশা ভাব নিয়ে মাকে ধরে বলল, আমি না গেলে আর খুঁজে পেতে হতো না ভাইয়া। আব্বুকে কিডন্যাপ করা হয়েছিল, আর এই কিডন্যাপার কোনো টাকা চাইতে না, বরং তাদের মেইন উদ্দেশ্য ছিল আব্বুকে হত্যা করা। এমন কথায় ভবনের সব সদস্য হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। ফাহিম চিন্তিত হয়ে বলল, কেই শত্রু? আমাদের কোম্পানির কোনো রাইভালস নাকি অন্য কেউ? আমাদের একটা পুরনো শত্রু ছিল না, যে কিনা আমার উপর ক্ষিপ্ত হয়ে আব্বুকে ইউজ করতে চেয়েছিল? হুইস হি? এশা দ্বিধাদ্বন্দ্ব না করে বলে উঠল, জুবায়ের মোস্তফা। অবাক হয়ে ফাহিম বলল, হোয়াট? বছরখানিক আগে যে গোলাম মোস্তফা নামের ব্যক্তি আমাদের বাসায় ভাড়া থাকতো, তার ছেলে জুবায়ের? হ্যাঁ ভাইয়া। আগের কিছু ঘটনা মনে পড়তেই বাসার সবার মুখ কালো হয়ে গেল। এশা এক এক করে সব ঘটনা বলতে লাগলো। কিভাবে কেন এমন করেছে সব বলে দিল। এশার হুট করে কান্না চলে আসলো। নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। নিমিষেই নেমে এলো সবার মনে ভয়ঙ্কর ছায়া। এই নামটা ছিল এক ভয়ঙ্কর পশুর, যে সকল পাপকর্মে জড়িত ছিল। তাবেহা আহমেদ নিজের মেয়েকে আগলে নিয়ে কান্না করে দিলেন। ওনার মেয়ের সাথে যে মানসিক টর্চার হয়েছে সেটা মনে পড়তেই যেন তাবেহার বুকে ব্যথা করে। মায়ের মন যে সবসময় সন্তানদের জন্যই ভাবে। সেই সময় এশার কতই বা বয়স ছিল। ছোট একটা নিষ্পাপ মেয়ের উপর মেন্টালি টর্চার করা হয়েছিল। যে নামকে মেয়েটা এত ভয় পায়, তার সাথে লড়াই করে এসেছে। ভবনের সকল সদস্য সব বুঝলেও ফারজানার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এই জুবাইরটাকে বছরখানেক আগে কি এমন ঘটেছিল? ফারজানা তবুও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলল না। ফাহিম গিয়ে এশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কত বড় হয়েছিস, তুই কত বড় হয়ে গিয়েছিস ভাব একবার। একাই গিয়ে নিজের ভয়ের সাথে লড়াই করে এলি। এশা নাক টেনে নিয়ে বলল, আমি একা কখনোই পারতাম না। আশির ভাইয়ের জন্যই আব্বুকে উদ্ধার করতে পেরেছি। তুবা গিয়ে এশাকে আদুরে গলায় বলল, ময়না, কাঁদে না। সব সময় নিজেকে শক্তিশালী ভাবতে হবে। আজ তুই প্রমাণ করে দিলি যে ভয়ের আগে সব সময় জয় আছে। ফুপুমণি, অত্যাচারীদের এক না এক সময় বিনাশ হবেই। আমি ছাড় দিলেও যে আল্লাহ ছাড় দিবেন না। ফাহিম রাগীভাবে বলে উঠল,
এখন জুবাইর কোথায়? ষষ্ঠ তলায় সেলবন্ধি সিস্টেমের দেয়ালের জায়গায় জায়গায় চিহ্ন আর একটি স্টিলের মতো পাথরের দরজা কারাগারে আছে। সেলটি হচ্ছে খুব অন্ধকার। সেলটির মাঝখানে বসে আছে জুবাইর। তবুও জুবাইর অন্ধকারে হারায়নি। এক সেলেই 3 জন ক্রিমিনাল আছে। জুবাইরের শরীরে রক্তের সমারোহ। কারাগারে আনার পর থেকে তার উপর অত্যাচার লেগেই আছে। মাথা নাক রক্তাক্ত হয়ে লাল হয়ে আছে। না আছে কোনো ব্যান্ডেজ আর না আছে তার সাথে থাকা চালাপেলা। রীতিমতো জুবাইর রাগে ফুঁসে। জুবাইর দীর্ঘক্ষণ ধরে জেলে বন্দী আছে। তার হাত পা শিকল বন্দী আছে যাতে সে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। তার হাত ও পায়ের চামড়ায় আঘাতের চিহ্ন আছে, যেগুলো একজনের থেকে সে পেয়েছে। এই অবস্থা মোটেও পুলিশ করেনি। আশিরের কাজ এটা, শুধু জানে ছেড়ে দিয়েছে আর কি। জুবাইরের শরীরের অনেক জায়গায় রক্ত সঞ্চালন কমে গিয়ে ক্ষত সৃষ্টি হয়ে আছে। তবুও প্রতিশোধের আগুনে জ্বলছে সে। পুলিশ কনস্টেবল গিয়ে তার জন্য খাবার নিচে দিয়ে গেল। জুবাইরের রাগে প্লেটটা লাথি দিয়ে দূরে ফেলে দিল। প্লেটের খাবারগুলো সঙ্গে সঙ্গে সারা সেলে ছিটিয়ে গেল। এই শব্দে বাকি সেলের ক্রিমিনালগুলো হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পাশেরগুলো জুবাইরের অবস্থায় মজা নিতে ব্যস্ত আর বাকি সেলেরগুলো তামাশা দেখতে ব্যস্ত। জাস্ট শাট আপ রাস্কেল। তোদের থেকে কৈফিয়ত চেয়েছি আমি? নিজেদের কাজ কর, আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না। জুবাইর রেগে গিয়ে কলার চেপে ধরে বলল, আর একটা কথা বলবি তো জিব্বা টেনে আমি ছিঁড়ে ফেলবো। তুই জানিস আমি কে? একদম তোদের মেরে তক্তা বানিয়ে রেখে দিব। এমন হুমকি শুনে অপর দিকের ক্রিমিনালগুলো রেগে মেগে একাকার হয়ে গেল। কারাগারের কোনো মানুষই সাধু না। রাগের মাথায় তারা কি করে বসবে ঠিক নেই। জুবাইরের কলার ধরা হাতে একটি বাড়ি দিল, নাকে ঘুষি দিয়ে উল্টে ফেলে দিল। দুজন মিলে জুবাইরকে বেধরম পেটাতে লাগলো। রেসলিং ফাইট যেরকম হয় ঠিক সেই রকমভাবেই সবাই মজা নিতে লাগলো। চারিদিকে শেষ বাজানো শুরু করে দিল। সব সেলের মানুষজন হাততালি দিয়েছে, যেন যে জিতবে তাকে উৎসাহ দিচ্ছে। পুলিশ কমিশনার শাহজালাল কেবিনে বসে আছে। সেই সময় এত শব্দ শুনে বাহিরে চলে গেল। অনেকগুলো কনস্টেবলকে ডেকে সব থামাতে বলা হলো। এতক্ষণে জুবাইরের করুণ অবস্থা হয়ে গেছে। হাতের হাড্ডি হয়তো ভেঙেই গেছে। রক্ত গল গল করে মাটিতে পড়ে পুরো সেল লাল হয়ে গেছে। জুবাইর রাগে ব্যথায় জোরে চিৎকার দিয়ে বলল, আমাকে এই অবস্থায় এনে তুই ভালো থাকবি আসির ব্রো? তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, কিন্তু আজ থেকে তুই আমার বড় শত্রু। তোকে ধ্বংস করাই এখন আমার মূল লক্ষ্য। আমার পরীকে কেড়ে নেওয়ার শাস্তি তোকে পেতে হবে। রেডি থাক তুই। জুবাইর এখন কারাগারে ভাইয়া। ফাহিম শোনার সাথে সাথেই বাসা থেকে হাঁটতে লাগলো। রাগে তার শরীর রিরি করছে। মারামারি ফাহিম কোনো কালেই পছন্দ করেনি, এখনও করে না। কিন্তু বাবার সাথে অন্যায়কে ফাহিম প্রশ্রয় দিতে চায় না। এর একটা বিহিত হওয়া দরকার। ফাহিম রাগে ভবনের বাহিরে যেতে ধরলে তাবেহা আহমেদ আটকিয়ে দেয়। কোথায় যাচ্ছিস? ফাহিম ভারী গলায় বলল, জুবাইরের সাথে দেখা করে আসি মা, পুরনো কিছু কথা বাকি আছে। না, তুই কোথাও যাবি না। তুই জানিস না জুবাইর কেমন জানোয়ার। তোর কোনো ক্ষতি হোক আমি চাই না। পুলিশকে তাদের কাজ করতে দে। মা প্লিজ আমায় যেতে দাও। 6 বছর আগেও তুমি আমাকে আটকেছিলে। আমার বাবার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তাকে এমনিতেই ছেড়ে দিব আমি? ফারজানা গিয়ে ফাহিমের হাত ধরে বলল, আসির ভাইয়া সামনে নিবে ফাহিম, এমন সময় তুমি প্লিজ যেও না। এশা আগ বাড়িয়ে বলে উঠল, ভাইয়া তোমার যেতে হবে না। অনেক বড় একটা কেস দেওয়া হয়েছে, এতে করে সে সহজে রেহাই হতে পারবে না। আর লিপু স্যার আর রিফাতের মার্ডার যে জুবাইর করেছে তার অনেক প্রমাণও পাওয়া গিয়েছে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। হোয়াট? মানে কিছুদিন যাবত যে সব আমাদের সাথে হচ্ছে সব জুবাইরের কারসাজি? এটা স্বাভাবিক ভাইয়া। সে প্রতিশোধ নিতেই দেশে এসেছে। আবুকে ফাঁসিয়ে ভেবেছিল আমায় খুব সহজেই পেয়ে যাবে, কিন্তু সে তো জানে না আমি আর আগের মতো ভীতু নই। মাথায় হাত দিয়ে ফাহিম আদর করে বলল, স্ট্রং বোন আমার, তুই ঠিক আছিস, এতেই আমি খুশি। আমি বাবার ছেলে হয়ে যেটা করতে পারিনি সেটা তুই বাবার মেয়ে হয়ে করে দেখিয়েছিস। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ভাইয়া। চলো আব্বুর সাথে দেখা করে আসি। তুই যা, আমি আসছি। কিছুক্ষণ পর তাশরিফ আহমেদের সাথে কথা বলতে সবাই উপরের রুমে চলে গেল। নার্স ভালোভাবে সেবা করছে।
বাসাতেই স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। ফারিয়া, সিমি, সাইমা, এশা, ফাহিম গিয়ে বাবার পাশে বসে কথাবার্তা বলে স্বাভাবিক করার চেষ্টা করছে। ঠিকঠাকভাবে কথা বলছে না, কারণ মনের ভয়ে চাপ পড়ে গেছে। কিডন্যাপ হয়ে যাওয়ার পর একটা মানুষের চিন্তাধারা বদলে যায়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ডক্টর বলেছে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আহমেদ ভবনের কথা এর মধ্যে চৌধুরী মহলে জানাজানি হয়ে যায়। এতদিন চৌধুরী মহলে মেহমান থাকার জন্য টিভিতে তেমন নজর রাখা হয়নি। জুবাইরের নিউজ দেখে মঞ্জুরি নিজ থেকে তাবেহাকে কল দিয়েছে। তাদের মাঝে অনেক গল্প হচ্ছে। ভবনের সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন সবাই হলরুমে বসে আড্ডা দিচ্ছে আর বড়রা ফোনে কথা বলছে। এত বড় দুর্ঘটনা ঘটে গেল আপনাদের পরিবারে, আর আমাদের জানার প্রয়োজন মনে করেননি? আমি খুবই দুঃখিত বেয়ান। আসলে সব কিছু তো তাড়াতাড়ি হয়ে গেল যে খেয়ালই করিনি। মনের মাঝে উথাল পাতাল অবস্থার সৃষ্টি হয়ে গিয়েছিল। কিছু মনে করবে না। না, সমস্যা নেই, বুঝতে পেরেছি বেয়ান। তো তাশরিফ আহমেদ এখন কেমন আছেন? আছে ভালোই, তবে সময় লাগবে। আপনাদের বাসার কি অবস্থা? ইতোমধ্যেই মহলে অনেক মেহমান এসে হাজির হয়েছে। আপনিও প্লিজ কিছু মনে করবেন না। কাল বেআইকে দেখতে যাব আমরা। রাতেই খবরটা পেলাম তো, কিন্তু এখন যাওয়া সম্ভব হচ্ছে না। জুবাইর যে এমন কিছু করবে আমি কল্পনাও করতে পারিনি। কতটা নিষ্ঠুর ছেলেটা। তাবিয়া আহমেদ অবাক হয়ে বললেন, আপনি জুবাইরকে চিনেন? সে অনেক কাহিনী। আপনাদের বাসায় গেলে বসে দুইজনে এই ব্যাপারে গল্প করব। এখন আপনি রেস্ট করেন। কয়েকদিন যাবত যে ঝড় গেছে আপনাদের বেয়ান। সব আল্লাহর ইচ্ছা। আমার স্বামী সন্তান ঠিক আছে, এর জন্য লাখ লাখ শুক্রিয়া তার কাছে। ফারজানার সাথে কথা বলবেন কি বেয়ান? থাক, কাল গিয়ে কথা বলবো নি। আচ্ছা, রাখলাম তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বেয়ান। ফোন রেখে বাচ্চাদের কথায় আবার ফিরে গেলেন তাবিহা। কতদিন পর একসাথে বসে আছে তারা। ভাবা যায় ফারিয়া, সিমি, এশা যেন এই বাসার প্রাণভোমরা। তাদের খিলখিলানো হাসিতে মেতে ওঠে আহমেদ ভবন। বাসাকে আবার নতুনভাবে ফিরে আনতে তারা আপ্রাণ চেষ্টা করছে। তাদের হাসির জোকস এর আসর শেষ হয়ে গেলে সবাই যে যার রুমে ঘুমোতে চলে যায়। আহমেদ ভবনে রাতের বেলা সবগুলো লাইট অফ হয়ে গেল। চারিদিকে অন্ধকার আর সবাই ঘুমে বিভোর। নিজের রুমে একটি চেয়ারে বসে বাহিরে চাঁদ দেখছে এশা। আজ একটু জ্যোৎস্না রাত মনে হচ্ছে। রুমের একটি ড্রিম লাইট জ্বালিয়ে বসে জ্যোৎস্না বিলাস করছে সে। চারটা মেঘের চাদরে একটু ঢেকে আছে। চেয়ারে বসে মুচকি হাসছে আর আশিরের বলা প্রত্যেকটা কথা এশার মনে দাগ টানছে। আজ সারাদিন আশির চলে যাওয়ার পর আর খোঁজ নেওয়া হয়নি। আশিরের বাম হাতে একটা গুলি ছুঁয়ে গেছে। এই কথা মনে পড়তেই এশার বুকের মাঝে ব্যথা অনুভব হলো। আর কিছু না ভেবেই এশা ফোন হাতে নিয়ে আশিরকে কল দিল সঙ্গে সঙ্গে। ফোনে রিং হবার সাথে সাথেই অপর পাশের ব্যক্তি কল রিসিভ করে নিল। রাশবাড়ি গলায় বলে উঠল, কি হচ্ছে ম্যাডাম? এশার বুকে গিয়ে ধুক করে লাগলো। ম্যাডাম ডাকটা শুনে যেন অন্যরকম অনুভূতি জন্ম নিল। আশিরের প্রত্যেকটা ছোট ছোট কথা যে এশাকে ঘায়েল করে দেয়। মানুষটার রাগ যেমন অদ্ভুত, ঠিক তেমন কথাও অদ্ভুত। কি বললে একটা মেয়ে গলে যাবে সেটা খুব ভালো করেই জানে সে। এশা চুপ করে আছে দেখে আশির আবারও বলল, তুমি কি কিছু বলার জন্য ফোন দিয়েছ? চুপ থাকার জন্য? কোনটা? আমি এখন মিটিংয়ে আছে, যা বলার আছে জলদি বলো। আপনি এখনো মিটিংয়ে আছেন? হ্যাঁ। এশা চিন্তিত হয়ে বলল, আপনি কাল সারা রাত ঘুমাননি আসির। ঠিক মতো কিছু খেয়েছেন কিনা সেটাও জানি না। তার উপর হাত ছুঁয়ে গুলি গিয়েছে, সেদিকে খেয়াল আছে আপনার? নিজের প্রতি কেন আপনার এত অনীহা বুঝি না আমি। আপনি এখনই বাসায় যাবেন আর রেস্ট নেবেন। আশির একটু থমকে গেল। আজ অব্দি কেউ এভাবে তার ব্যাপারে খোঁজ নেয়নি। কোনোদিন কেউ দেখায়নি কোনো অনুভূতি। হয়নি কেউ তার চিন্তায় ব্যাকুল। আশিরের অবশ্য এই জিনিসগুলো বিরক্ত লাগে, তাই কেউ ইচ্ছে করেই খোঁজ নেয় না। এশাকে এতটা দুর্বল করে দিয়েছে তার প্রতি যে আশিরকে নিজ থেকে সে কল করছে। কাল কিছু ক্লায়েন্ট আসে, যার জন্য কিছু পেশেন্টস তৈরি করতে হচ্ছে আশিরের কোম্পানিকে। মিটিংটা খুবই জরুরি, তাই বিকেল থেকে অফিস থেকে বাহিরে পা দেয়া হয়নি। জাহিদ সহ বাকি কলিগ মিলে কোম্পানির কাজগুলো হ্যান্ডেল করে। যখন খুব বেশি ইমার্জেন্সি হয় তখন আশিরকে অফিসে যেতেই হয়। আশির সরু গলায় বলে উঠল, আর ইউ গিভিং মি অর্ডার্স? আমাকে কন্ট্রোল করার চিন্তাও মাথায় এলো না বেবি গার্ল।
আই লিভ লাইফ অন মাই টার্মস। সো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমার। চুপচাপ ভালো মেয়ের মতো ফোন রেখে ঘুমিয়ে পড়ো। এশা ঝাঁঝালো গলায় বলল, আপনি আবার এভাবে কথা বলছেন? কাছে থাকলে তো মিষ্টি কথা বলে আমার মাথা খেয়ে ফেলেন, আর দূরে গেলেই আপনি রুড বিহেভ করেন। আপনাকে আমি সত্যি বুঝতে পারি না। আসলে আপনাকে ফোন দেয়াই আমার উচিত হয়নি। আশির চেয়ার থেকে উঠে হাতগুলো অন্যত্র ছড়িয়ে জাহিদকে মিটিং সামলাতে বলে দিল। জাহিদ বলে মাথা নাড়াল। অফিসের করিডোরে গিয়ে একটি সিসিটিভি ফুটেজ এশাকে দেখছে আশির। এশার চারিপাশে হিডেন ক্যামেরা লাগানো আছে, আর কিছু লোক তার নিরাপত্তার জন্য সর্বদা নিয়োজিত আছে। চাঁদের আলোয় কতটা স্নিগ্ধ লাগছে আশিরের এশাজানকে। ব্ল্যাক কালার ড্রেসে বরাবরই এশাকে অপসরা লাগছে। আশিরের মন চাচ্ছে এখনই এশার কাছে ছুটে যেতে। অফিসের বড় একটি ফ্রেমড উইন্ডোতে হাত রেখে আশির হাসকি টোনে বলে উঠল, এজন্য আমি বলি, তুমি যেন সবসময় আমার কাছে থাকো। যদি তুমি আমার কাছে থাকো তবে আমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তুমি পাবে। কিন্তু এখন যখন তুমি আমার কাছ থেকে দূরে চলে গেছো, তখন আমি একেবারে দিশাহারা হয়ে পড়েছি। এই দিশাহারা মন নিয়ে কি আর তোমার সাথে মধুর কথোপকথন সম্ভব? এসে যান। এশা মিনমিনিয়ে বলল, কতটা কাছে গেলে আপনি আমার কথা শুনবেন আশির? আপনি কি বাসায় যাবেন না এখন? শরীর খারাপ করবে আপনার। একটাবার হাতের অবস্থার কথা চিন্তা করুন প্লিজ। আমি আসছি জান, ওয়েট। আশির স্মিত হেসে বলে উঠল। এশার আর কোনো জবাব না শুনেই কলটা কেটে দিল। এশা আর কিছু বলার আগেই টুটু করে রেখে দিল। এমন মুখের ওপর ফোন কেটে দেয়া এশা একদম পছন্দ করে না। আশিরের ওপর এক আকাশ সমান রাগ জমে গেল। মুখ গোমরা করে চাঁদের কাছে আশিরের নালিশ করতে লাগলো। ফোন বিছানায় জোরে ফেলে দিয়ে বলতে শুরু করলো, বজ্জাত লোক একটা। তাকে ফোন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত ছিল আমার। সবসময় আমায় অপমান করে যে কি মজা পায় কে জানে। আর কখনোই ফোন দিব না আমি। অন্যদিকে 5 মিনিটের মধ্যে মিটিং শেষ করে গায়ে ব্ল্যাক কালারের জ্যাকেট পরে একটি হোন্ডা NSX সুপার স্পোর্টস কার নিয়ে আশির বেরিয়ে পড়ল। একটি ফ্লাওয়ার শপ এর সামনে কার থামিয়ে একগুচ্ছ রোজ এর প্যাকেট কিনে নিল। কারের সাইডে রেখে স্টার্ট দিতে ধরে এশার বকবকানি শুনে হাসল আশির। ফোনের সাথে সিসিটিভি কানেক্ট করা, তাই এশার কোনো কাজই আশিরের অগোচরে হয় না। স্পিড বাড়িয়ে মুহূর্তেই আহমেদ ভবনের সামনে কার থামল। কার থেকে নেমে এশার জানালার দিকে নজর দিয়ে আশির কল করল। কল দিলে রিং হয়ে অফ হয়ে গেল, তবুও রিসিভ করার নাম নেই। কয়েকবার ট্রাই করে দেখলো এশা ইচ্ছে করে ফোন ধরছে না। আশিরের ক্রোধের উন্মেষ তীব্রতর বেড়ে গেল। চল শক্ত করে একটি মেসেজ পাঠালো, 1 সেকেন্ডের মধ্যে ফোন রিসিভ না করলে উপরে গিয়ে তোর চুমুর অবিরাম ছড়ানোর চেষ্টা করব। মেসেজটা পড়তেই এশা ভোতা হয়ে গেল। এটা আবার কেমন কথা? এশার মাথার উপর দিয়ে গেল সব কিছু। আশিরকে মেসেজে এশা লিখল, মানে? লেখার সাথে সাথেই আশিরের কল আবার চলে আসলো। এশার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেল। না চাইতেও কল রিসিভ করে এশা ভাব নিয়ে বলল, কি হয়েছে? বারবার ফোন দিয়ে আমায় ডিস্টার্ব কেন করছেন? আর মেসেজে এসব কি লিখেছেন? কিছুই বুঝলাম না তো আমি। দেখ, তুই আমার মুড নষ্ট করার চেষ্টা করিস না। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। যদি আমার রাগ বৃদ্ধি পায় তবে তোকে উপযুক্ত শাস্তি দিতে আমি সবসময় প্রস্তুত থাকব। আমি এতটা সহনশীল নই। আশিরের ধারালো কথায় এশা একটু ভয় পেল। আজ আশিরের খানিকটা ভয়াবহ রূপ এশা দেখেছে। রাগ উঠলে যে কেমন হয়ে যায় সেটা তশরিফ আহমেদকে ফিরিয়ে আনার সময় সে দেখেছে। এসা ভয়ে ফোনে ছোট্ট করে বলল, সরি। নিচে আয়। এশা অবাক হয়ে বলে উঠল, কি? নিচে আসতে বলেছে, তুই আসবি। তোরা তো প্রশ্ন কেন? আমি অপেক্ষা করছি বাসার নিচে। কাম ফাস্ট।
নীরবতা যেন গভীর এক নিদ্রায় আচ্ছন্ন। চাঁদের স্নিগ্ধ আলো মাঝে মাঝে ঝিলমিল করে উঠছে। রাতের আকাশ এক অমায়িক পেন্টিং হয়ে উঠেছে। আশির হাতে একগুচ্ছ রোজের বাকেট নিয়ে নিঃশব্দে পা ফেলতে ফেলতে এশার বাসার দিকে এগিয়ে আসে। ভবনের সিকিউরিটি গার্ড চেয়ারে হালান দিয়ে ঘুমের দেশে চলে গেছে। ফুলের কোমল সুবাস এবং রাতের শীতল বাতাস আশিরকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। আশিরের চোখে এক প্রকারের আবেগী একাকিত্ব প্রকাশ পাচ্ছে, যেন সব কিছুই আশিরের চোখে মলিন হয়ে গেছে। শুধু এশাই তার জীবনের উজ্জ্বলতা। এশার বাসার গেটের সামনে গিয়ে কিছু সময়ের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল। হাতে ফুলগুলো কিছুটা উঁচু করে তুলে দেখতে লাগলো। মুহূর্তেই দূর থেকে এশার কল্পনা আশিরের মনে ভেসে উঠল। এশা তড়িঘড়ি করে নিচে গিয়ে গেটটি ধীরে ধীরে খুলে দিল। গেট খোলার সঙ্গে সঙ্গে হালকা শীতল হাওয়াতে এশার বেবি হেয়ারগুলো উড়ে উঠল। এই মুহূর্তে আশিরের বুকের ভিতর যেন এক অজানা অনুভূতি দানা বেঁধে গেল। হৃদয় গুনগুন করে উঠল অল্প অল্প এক প্রেমীর সুর। কিছুক্ষণ পর আবার বেবি হেয়ারগুলো এশার কপালে ফিরে আসলো। এশার সাথে প্রথম দেখার স্মৃতির মতো সব কিছু যেন এখন আশিরের চোখে প্রতিফলিত হতে শুরু করেছে। এশা ব্ল্যাক কালারের কুর্তি পরে আছে, সাথে মাথায় ছোট ছোট হেয়ার ব্যান্ড, যেন আশিরের সামনে একটা জীবন্ত পুতুল দাঁড়িয়ে আছে। এতক্ষণ যে রেগেছিল এখন বোঝার উপায় নেই। আশিরের চাহনি শীতল হয়ে গেছে। এশাকে সাধারণত আরামদায়ক বাসার ড্রেসে এত মাধুর্য লাগবে এটা আশিরের জানা ছিল না। এশা হয়তো আশিরের চাহনি টের পেয়েছে, তাই সেলফ কনসাস হয়ে হাত দিয়ে চুল টেনে এনে ঠিক করল। আশিরের চোখে বিস্ময় আর মুগ্ধতার মিশ্রণ। কিছুটা লজ্জিত হয়ে এশা চোখ নিচে নামিয়ে নিল। এমন কাণ্ড দেখে আশির মুখ চেপে হাসি কন্ট্রোল করল। এশার কাছে গিয়ে আশির সরু গলায় বলে উঠল, কি হলো? নতুন বউয়ের মতো এত লজ্জা পাচ্ছ কেন জান? যদি আমি কিছু না করি তোমাকে এত লজ্জিত করি, তবে ভাবছি যদি আমি কিছু করি তখন তোমার প্রতিক্রিয়া কি হবে? এহেন কথায় এশা চোখ তুলে আশিরের দিকে তাকালো। লজ্জায় কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। এই লোকটা এত ঠোঁটকাটা কেন এশা বোঝে না। আজে বাজে বকেও আশিরকে খুব স্বাভাবিক লাগছে। নিজের হাতগুলো সংঘর্ষ করে এশা মিনমিনিয়ে বলল, আমি মোটেও লজ্জা পাচ্ছি না। তবে আপনি রাতের বেলা আমার বাসায় কেন আসলেন? আমার বাসায় আসার বিশেষ কোনো কারণ আছে কি? আশির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি তো আমাকে বাসায় আসতে বলেছিলে। আমি অফিস ছিলাম, কিন্তু তুমি বারবার বলে হুকুম দিলে। এই কারণে আমি অফিসের মিটিং ছেড়ে বাসায় চলে আসলাম। আমি আপনার নিজস্ব বাসায় যেতে বলেছি, আমার বাসায় নয়। আশির গেট থেকে হাঁটতে হাঁটতে ভেতরে গিয়ে বাসার মেন দরজা লক করে দিল। এতক্ষণ চাঁদের আলোয় কিছুটা দেখা গেলেও এখন পুরো ভবন অন্ধকার হয়ে গেছে। এসব ভয়ে আতকে ওঠার আগেই আশির তার মুখ চেপে ধরল। অন্ধকারে এশার মুখ চেপে ধরার সাথে সাথে ভুলবশত টেবিলে রাখা একটি প্লেট ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে পড়তেই এশার হাত ধরে আশির সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। সেই ধুমধারাক্কা শব্দে বাসার কিছু সদস্য জেগে যায়। ভবনের একটি লাইট অন করে তুবা চারিপাশটা দেখল। যেহেতু সে নিজেই থাকে, কেউ নেই দেখে আবার গিয়ে ঘুমিয়ে পড়ল। এশাকে রুমে এনে আশির তার হাত ছেড়ে দিল। রুমের দরজা দিয়ে এশার কাছে যেতে লাগলো। আশিরের মতলবটা কি এশা বুঝতে পারছে না। আশিরকে কেমন যেন নেশালো লাগছে। এই রাতে যদি কেউ তাদের একসাথে দেখে নেয় তাহলে কত কি যে ভাববে তার ঠিক নেই। এশা ভয়ে এক পা করে পেছাতে লাগলো, তবুও আশির থামছে না। হাঁটতে হাঁটতে এশা তার রুমের শেষ প্রান্তে গিয়ে পড়ার টেবিলের সাথে ধাক্কা খেয়ে উফ বলে উঠল। এশা কাচুমাচু হয়ে আশিরের বুক পর্যন্ত হাত দিয়ে বলল, আর আগাবেন না প্লিজ। আপনি যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। আপনার আরও নিকটে আসা আমার জন্য অস্বস্তিকর হবে, কারণ এখন আমার পেছনে সরে যাওয়ার আর কোনো স্থান অবশিষ্ট নেই। পড়ার টেবিলের উপর দুহাত দিয়ে আশির উভয় পাশের স্থান দখল করে নিল। রুমে একটি ডিম লাইট জ্বলছে, তারই সাইডে জানালা দিয়ে শীতল হাওয়া আসছে। এশার গালে হাত দিয়ে আশির চড়া গলায় বলল, তুমি কে যেন বলেছিলে জান, কতটা কাছে আসলে আমি তোমার কথা শুনবো, তাই না? এই যেমন আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছে, ঠিক তেমন করে যদি তুমি আমার কাছে অবস্থান করো, তবে আমি তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত থাকবো সুইটহার্ট। হঠাৎ এ ধরনের কথা শুনে এশার মনের গভীরে এক অমোচনীয় দাগ সৃষ্টি হলো। আশির এমনভাবে কথা বলে যেটা এশাকে গভীরভাবে মুগ্ধ করে।
আশিরের কথার মাঝে যেন এক অদৃশ্য মাধুর্য লুকিয়ে আছে। এশা অনুভব করতে পারে যে তার শ্বাস প্রশ্বাস পর্যন্ত ভারাক্রান্ত হয়ে উঠেছে। গলার ভিতর যেন কোনো কথা আটকে গেছে। কাঁপা কাঁপা গলায় কেবল বলল, আশির, কাঁপছো কেন জান? একটু দূরে যাবেন কি? পকেট থেকে একগুচ্ছ গোলাপ বের করে এশার কানে গুজে দিল সে। ফুল যে কোনো মেয়ের অপছন্দের হতে পারে এটা বিশ্বাস করা দায়, তবে এশার কাছে এটা একটি কোমলতার প্রতীক। এই লাল গোলাপ ফুলগুলো নারীসুলভ সৌন্দর্য বৃদ্ধি করে। ফুলের সুবাসে যেন এশা মুগ্ধ হয়ে গেল। গোলাপগুলো একদম তাজা আর প্রাণবন্ত। একটি কানে গুজে দিয়ে বাকি গুচ্ছ বাকেট এশার হাতে আশির তুলে দিল। এশার কানের পিঠে হাত দিয়ে আশির হাস্কি ভয়েসে বলে উঠল, নো, পসিবল নয়। তোমার থেকে দূরে থাকা সম্ভব নয় শাহজান। আমি ভেবেছিলাম যে তোমাকে পেলে ফুলগুলো হয়তো সুন্দর হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। তোমার কাছে ফুলগুলো অতি নগণ্য মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, ফুলের চেয়ে তুমি অধিকতর সতেজ আর অমূল্য। এশা ঋণী নিয়ে বলে উঠল, আমার খুব ভয় করছে আশির। আমি থাকতে কিসের ভয় জান? আশিরের কণ্ঠে নেশা ছড়িয়ে আছে। এতটা গভীরভাবে যে কেউ নিজেকে ব্যক্ত করতে জানে সেটা আশিরের চালচলনে প্রকাশ পায়। এশা যে কিছু বোঝে না এমন নয়, বরং সে বিষয়টাকে এড়িয়ে যেতে চায়। আশিরের মতো মানুষের প্রতি সে আসক্ত হতে চায় না। আশিরের প্রশ্নের জবাব দিতে এশা অনেক সময় হক চুকিয়ে যায়। কি জবাব দেবে? সব সময়ের মতো আজও ব্যতিক্রম নয়। এশা কোনো জবাব দিচ্ছে না দেখে আশিরের রাগ উঠে গেল। দাঁতে দাঁত চেপে আশির বলল, অ্যান্সার মি ড্যাম ইট। কঠিনতম শান্ত রাগান্বিত কণ্ঠ শুনে এশা খানিকটা কেঁপে উঠল। তখনই আশিরের চোখের দিকে তাকালো এশা। সেই চোখে শুধু দৃষ্টির অন্তর্নিহিত আবেগ আছে। এশা তীব্র গলায় বলে উঠল, কখনোই আপনাকে দেখে ভীত হইনি। আমি ভয় পাই মুখোশধারী মানুষদের, যারা একজনের ক্ষতি করার আগে একটা বার ভাবে না। যেখানে আপনি কখনো আমার ক্ষতি করবেন না, সেখানে আপনাকে ভয় পাওয়ার কি আছে আশির? আশির হালকা করে বেবি হেয়ারগুলো সরিয়ে তীক্ষ্ণ চোখে বলে উঠল, ডু ইউ ট্রাস্ট মি দিস মাচ সুইটহার্ট? প্রশ্নসূচক অসহায় হয়ে এশা অস্পষ্ট বলল, কিন্তু জানি না কেন আপনার উপর আমার গভীর বিশ্বাস করতে ইচ্ছে করে। এমন কেন হয় আশির? এশার এহেন প্রশ্নে আশির হাসল। কত সুন্দর করে ছোট্ট বাচ্চার মতো প্রশ্ন করছে। আশিরের উপর কেন বিশ্বাস করবে না? আজ অবধি যতই রাগ হোক না কেন, আশির কখনো এশার গায়ে হাত দেয়নি, না কখনো কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করেছে তার বিরুদ্ধে। সবসময় এশার প্রতি ছিল সে অমায়িক দুর্বল। আজ এশাকেও দুর্বল করে দিয়েছে আশির। এখন দুজন একই দহনে পড়ছে। এশার হাত ধরে আশির বলল, Then explain. Why does your heart race when you see me, baby girl? এশা নিজের অনুভূতির চক্রে পড়ে কিছু বলতে যাবে, তখনই শীতল হাওয়া গিয়ে পড়ার টেবিলের থেকে একটি নীল চিরকুট ফ্লোরে পড়ে গেল। জানালার হালকা শব্দে এশার যেন হুঁশ ফিরে এলো। এশার থেকে দূরে গিয়ে আশির ফ্লোর থেকে চিরকুটটা হাতে তুলে নিল। চিরকুট খুলে যেই পড়তে যাবে সেই মুহূর্তে এশা অতি শীঘ্রই গিয়ে কেড়ে নিল। আশিরের চোয়াল ক্রোধে শক্ত হয়ে গেল। ভ্রু উঁচু করে আশির বলল, What is the reason for taking away the letter? তেমন কিছু না, পুরনো এটা অনেক। So what? আমার হাতে দাও, আমি পড়ব। এশা হাত কাচুমাচু করে চিরকুট নিয়ে ভাবছে, এই চিরকুট পড়লে যে আশির কি রিয়াকশন দেবে এটা নিয়েই চিন্তিত। ভয়ে আমতামতা করে বলে, আসলে শান্ত গলায় হুমকি স্বরূপ আশির বলল, Are you hiding something from me, এশা? তুমি এক্ষুনি চিরকুট আমার হাতে দেবে, তাছাড়া পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এশা চিরকুট দিয়ে দিল। যা হবার হবে, এখন না দিলে আরও রাগ বাড়বে। চিরকুট নিয়ে আশির পরে এশার দিকে রাগি চোখে তাকালো। আশিরের চোখ আর আগের মতো নেই, বরং রাগে চোখ লাল হয়ে গেছে। তার চোয়ালের রগ ফুলে উঠেছে। এক হাত নিয়ে চিরকুট মুচড়ে মুহূর্তেই ছিঁড়ে ফেলল। এশা ভয়ে শুকনো ঢোক গিল। এখন এশার খবর আছে। আরেক হাত মুষ্টি বদ্ধ করে আশির রাগে টেবিলে বাড়ি দিল। এসা ভয়ে এক পা পিছিয়ে গেল। আশিরের বাম হাতে ছুঁয়ে যাওয়া গুলির ক্ষতর জন্য আবার রক্ত পড়ল। আতঙ্ক হয়ে এশা ছুটে আশিরের কাছে গেল। হাতটা ধরে কান্নাই করে দিল এশা। মেডিসিন বক্স নিতে দৌড়ে চলে গেল। আশিরের হাত ধরে চেয়ারে বসানোর জন্য এশা টানছে, তবুও নাড়ানো যাচ্ছে না। আশির স্টিল রাগে দাঁড়িয়ে আছে। এশা কান্নারত গলায় বলল, আশির প্লিজ, আপনি আমায় ভুল বুঝবেন না।
একটু এখানে বসুন, আমি বলছি সবটা। এশার বাহুদয় ধরে আশির কটাক্ষপূর্ণ গলায় বলল, তোর এক্সপ্লেনেশন নিজের কাছে রাখ। আমি তোর সাথে অত্যধিক ভালো ব্যবহার করে ফেলেছি, কিন্তু তুই তার উপযুক্ত নোস। সামান্য একটা কাগজের তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার জন্য নয়। কেন একজন পুরুষ সাহস পাবে যদি তুই তাকে কোনো ইঙ্গিত না দিস? তোর চরিত্রের সমস্যা আছে, বুঝতে পেরেছিস? দয়া করে চুপ থাকুন। আপনি যা বলছেন তা সঠিক নয়। পুরো ঘটনা না জেনে আপনি এমন মন্তব্য করতে পারেন না। আপনার হাত দিয়ে রক্ত পড়ছে, একটু বসুন। এশার হাত ঝাড়িয়ে দূরে সরিয়ে দিল। আশির দাঁতে দাঁত চেপে বলে উঠল, পড়ুক, অভ্যাস আছে। আশির প্লিজ অ্যান্টিসেপটিকটা লাগাতে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু বিশ্বাস করুন এই চিরকুটটা আমার না। কার এটা? সাইমাপুর বিএফ দিয়েছিল। আশির হয়তো কিছুটা শান্ত হলো, রাগের রেশটা একটু কমলো। অবাক হয়ে আশির বলল,